তার সঙ্গে বৈঠকের পর আমেরিকান এম্বাসির এই ঘোষণাটা এটা চিন্তায় ফেলেছে মার্কিন দূতাবাসের যে ঘোষণাটা আমাদের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। আমি দেখলাম তারা ঘোষণা করেছেন যে বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে জঙ্গি চরমপন্থীদের হামলা হতে পারে, এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে এবং সেখানে সেটা তাদের ওয়েবসাইটে আছে এবং বলা হয়েছে মন্দির মসজিদ গির্জা আক্রান্ত হতে পারে। যে সমাবেশটাকে আপনার খুব শান্তিপূর্ণ মনে হচ্ছে সেটা শান্তিপূর্ণ নাও হতে পারে, দুই দলের মধ্যে সংঘাত লাগতে পারে, ফলে এগুলো এড়িয়ে চলে। এই যে কথাগুলোর টাইমিংটা যদি দেখেন আপনি, টাইমিংটা হলো ঠিক একদিন আগে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের ঝটিকা মিটিং ভারত সরকার কিভাবে ডিল করছে? তিনি ভারতে রীতিমতো একটা রাজপ্রাসাদেই আছেন। আমরা বলছি যে আমরা কথায় কথায় আগে বলতাম যে শেখ হাসিনা অনেকটা রাজস্বিক, মানে রাজার মতো করে রাজস্বিক অতিথিয়তায় শেখ হাসিনা সেখানে আছেন। এখন দেখলাম আক্ষরিক অর্থেই তাই দেখা যাচ্ছে। আমাদের যারা তার নেতারা তার সঙ্গে মিটিং করেছেন তারা এসেও জানালেন যে তিনি একটা রাজপ্রাসাদে থাকেন, তার কর্মচারী তার স্টাফ সেভাবেই দেয়া আছে। এই মিটিং গুলো কি কোনো বিশেষ ইঙ্গিত বহন করে কিনা? না, 1 বছর যখন প্রায় অতিক্রান্ত হলো, একটা আগস্ট থেকে আর একটা আগস্ট, তারপর থেকেই আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ তার আগে পর্যন্ত নিষ্ক্রিয় ছিল। তখনই এই মিটিং গুলো শেখ হাসিনা বাংলাদেশের বাইরে প্রথমে তিনি নেতা কর্মীদের অডিওতে ভাষণ দিচ্ছিলেন, তারপরে তিনি যে সমস্ত নেতা নেত্রী কর্মী যারা বাংলাদেশ থেকে রিটায়ারলি পালিয়ে ভারত বা বিদেশে যেখানে যেখানে আছেন, আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, এখানে বহু আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন, ফলে তাদের সঙ্গে তিনি একটা দেখা সাক্ষাৎ করার প্রক্রিয়া শুরু করেন। প্রথম যখন করেন তখন আমরা ভারতীয়রা খবর করেছিলাম, কিন্তু এখন এরপরে এটা এত ঘন ঘন হয়, এতবার হয় যে সেটা আমাদের কাছে যেহেতু তার নির্যাস আমাদের কাছে সম্পূর্ণ জানা নেই, সেই কারণে এই মিটিং গুলো থেকে নেট রেজাল্ট কি হতে চলেছে সেটা এখনো নিশ্চিত নয়। আমি যেটা শুনেছি তিনি আপাতত এখন প্রত্যেক নেতা নেতৃত্ব থেকে তার কথা শুনছেন, শুনে তিনি ভবিষ্যতে রণনীতি তৈরি করবেন এবং খুব সময় দ্রুত এগিয়ে আসছে, যেহেতু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই কারণে এই সময় দ্রুত হয়তো আরো কিছু মিটিং আগামী দিনেও হতে পারে। মিটিং গুলো সেক্ষেত্রে ভারত সরকার, আমি আগেও বলেছি, অনুমতির ব্যাপার নয়, ভারত সরকার কোনো বাধা দিচ্ছেন না। কিন্তু যেটা বেরিয়েছে সংবাদ, সেই সংবাদ হচ্ছে এই প্রথম বাংলাদেশের কাগজে যে খবরগুলো আমি বাংলাদেশের বহু সাংবাদিককে বলেছিলাম আগে, তারা কেউ ছাপতে রাজি হন, সাহস পান ছাপতে, বলেছেন না শেখ হাসিনার খবর এখানে ছাপা নিষেধ আছে। কিন্তু এইবার প্রথম যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল এলেন, সেখানকার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্য পদাধিকারীরা যে এসেছিলেন 5 জন, যারা দীর্ঘ আলোচনা করলেন, সেই আলোচনাটা লন্ডনের খবরটি হলো লন্ডন করেসপন্ডেন্ট মারফত প্রথম একটি বাংলাদেশের কাগজে। সেটি কিন্তু সূত্র, আপনি যেটা আনন্দবাজারেও দেখছেন তার সূত্র সেটাই, তারাই কি ওইভাবে বলেছেন। তিনি রাজার মতো রাজপ্রাসাদে আছেন, এটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যেটা আসল কথা, তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে আছেন। তাহলে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকলে যা যা থাকা উচিত সেগুলো সবই আছে, প্রথম দিন থেকেই তো আছে, সেটা তো নতুনত্ব কিছু নেই এর মধ্যে। আমাদের কাছে নতুনত্ব লাগে, ওদের কাছে, বাংলাদেশিদের কাছে নতুনত্ব লেগেছে, এবং তারা এই খবরগুলো এতদিনে যে ছাপছেন, এটা একটা আওয়ামী লীগের পক্ষে আমি বলবো ইতিবাচক দিক। আগে খবর ছাপাই হতো না, শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত হবেন এটা বাংলাদেশে তো ভাইরাল হয়েছে, কিন্তু সে খবরও ছাপা হয়েছে, এবং কি এখন যে খবরগুলো ছাপা হচ্ছে, ফলে আমার কাছে মনে হয়েছে যে এটা ভবিষ্যতে তিনি একটা রণনীতি তৈরি করছেন, যে রণনীতিটা হয়তো আর কিছুদিন পর জানা যেতে পারে আর কি, এখনো স্পষ্ট। আমি দেখলাম আল জাজিরা একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনা নির্বাসিত, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কি টিকবে কিনা। এই জায়গায় সে 50-50 আল জাজিরাও করেছে এবং পরে বিবিসি পিক করেছে, বাংলাদেশের পত্রপত্রিকা করেছে, যে সেখানে বলা হচ্ছে যে এমন হতে পারে ইলেকশনের পরে, যেহেতু আওয়ামী লীগ বিহীন ইলেকশন হয়ে যাচ্ছে, তার কর্মীরা পরে বিভক্ত হয়ে যাবে, অন্য দলে বিলীন হয়ে যেতে পারে এবং আওয়ামী লীগ এক সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
এটা একটা অংশ আছে খবরের দুরকম। আরেকটা আছে যে না, তারা বিস্ময়কর ভাবে এই অদৃশ্য থেকে তারা দৃশ্যমান হয়ে যেতে পারে। এবং এখানে এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় এইখানে, এবং এখানে কি ভারতের কোনো ভূমিকা আছে কিনা? না, প্রথম কথা হচ্ছে 2014 থেকে 24 মনে হয়েছিল বিএনপি নামক দলটি নিশ্চিহ্ন হয়ে গেছে। তা তো হয়নি, তারা আজ ক্ষমতার দোল গড়ায়। এমনকি জামায়াত, যাকে কোথাও দেখা যেত না, তার নিষিদ্ধ ছিল, জামায়াতও ক্ষমতায় আসবে কিনা এই নিয়ে আলোচনা চলছে, সব চর্চা শুরু হয়েছে। নিষিদ্ধ হয় না ভারত, আমি বলছি ভারত বাংলাদেশের 3টি ধারা সব সময় থাকবে, ক্ষমতায় থাকুক বা না। নিশ্চিহ্ন কেউই হবে না। নিশ্চিহ্ন না আওয়ামী লীগ হবে, নিশ্চিহ্ন বিএনপি হবে না কোনোদিন, নিশ্চিহ্ন জামায়াত হবে না। 3টে আদর্শের ধারায় বাংলাদেশ বিবর্তিত হয়। এই কারণে আমি বলতে পারি যে এটা ভারতের থেকে, আমি কোনো নির্দিষ্ট মানে কোনো খবর নেই, কিন্তু আমার মনে হচ্ছে এগুলোকে যদি সূত্রগুলো যোগ করেন তাতে অবশ্যই ভারতের ভূমিকা থাকলেও থাকতে পারে। আপনি যেটা আরেকটা জিনিস হয়েছে, সেটা নতুন ঘটনা, তাতে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির আরেকটা পট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যে তারেক রহমানের গণভোটের পক্ষে হ্যাঁ বলে দেওয়াতে একটা সমীকরণ বদলাতে পারে। কারণ এই গণভোটের পক্ষে হ্যাঁ বলাটা বিএনপি দলের মধ্যে ভিন্ন মত ছিল, সেটা সকলেই আমরা জানি। হঠাৎ তারেক রহমান হ্যাঁ বলেছেন। কেন হ্যাঁ বলেছেন তিনি গোটাটা পড়ে রেখেছেন কিনা আমি জানি না। এবং সেই নিয়ে আমার মনে হচ্ছে বিএনপি যে একটা অবস্থা, মানে সত্যি সত্যি তারা ফেরার পর যে ধরনের একটা আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে আগ্রহ যেটা বেড়েছিল, সেটা কিন্তু কিছুটা সীমিত হয়েছে। তিনি কি কোনো চাপে পড়েছেন আমি সেটা জানি না। ফলে সেটা আপনারাই ভালো বলতে পারবেন বাংলাদেশে কেন এই মত পরিবর্তনটা ঘটলো। কিন্তু এটা হলে কি হবে সেটা কি জানেন তারা? নির্বাচনে যে গণভোট চাওয়া হচ্ছে, সেই গণভোটে কি ভোটারদের কাছে বলা হচ্ছে যে 38টি ধারা কি? তারা না জেনে হ্যাঁতে ভোট দিক, কিন্তু কেন হ্যাঁতে ভোট দেবো, কি জন্য দেবো, সেটা কি বলেছেন? তার কি কোনো প্রচারপত্র জারি হয়েছে? আমি জানি না। জুলাই সনদ কি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে? পৌঁছে দেওয়ার পরিক্রম ছিল না যে তা না, সত্যি কথা। সেটা কি হয়েছিল আমি জানি না। প্রত্যেকটা মানুষ কি জানেন যে জুলাই সনদের অর্থ কি? তার এটা রূপায়িত হলে হ্যাঁ ভোট জিতলে কি হবে? ফলে বাংলাদেশ একটা, আমি বলবো একটা মানে অদ্ভুত একটা টার্মোয়েলের মধ্যে আছে। মানে এটাকে সন্ধিক্ষণে বলাটা হচ্ছে কম বলা হবে। নানাবিধ জঙ্গি সন্ত্রাসবাদী হানা এবং তার সঙ্গে রাজনৈতিকের মত পরিবর্তন, আভ্যন্তরীণ রাজনৈতিক দলের মধ্যে একটা পরিবর্তন ঘটছে, সমস্ত বিষয়টা মানে খুবই একটা জটিল দিকে দিয়ে যাচ্ছে, খুব সহজ হচ্ছে না। এবং আজকে একটা কথা বলে রাখি আপনাকে, যেটা বলা ভালো। আমি শুনলাম যে বেশ কিছু ভারতীয় সাংবাদিকও তারা ভিসার জন্য আবেদন করেছেন, যে তারা যেতে চান নির্বাচন দেখতে। কিন্তু আপনাদের নির্বাচন কমিশন যে 16টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে পর্যবেক্ষক হিসেবে, সেই তালিকায় ভারত নেই। ভারতের থেকে কোনো পর্যবেক্ষক যাচ্ছেন না। এখন ভারতীয় আমন্ত্রণ জানিয়েছিলেন, ভারত না করেছেন কিনা এই সংবাদটা আমি জানি না, এটা আমি খোঁজ নিয়ে দেখবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমেরিকা তো বলেছিলেন পাঠাবেন না, জাতিসংঘ পাঠাবেন না, আমেরিকা থেকে একটা বেসরকারি প্রতিনিধি দল আসতে পারে, জাতিসংঘ পাঠাবেন না বলেছেন। বাকি যে 16টা দেশের মধ্যে অধিকাংশ মুসলিম প্রধান রাষ্ট্র, তারা আসছেন। আমাদের বাইরের রাষ্ট্র বলতে রাশিয়া আছে। ফলে এই বিষয়টা থেকে আমার ধারণা হচ্ছে যে ভারত কেন আমন্ত্রিত নয়, এই প্রশ্নটা ইলেকশন কমিশনের কাছে কি কেউ কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন বা করবেন? আমি তো আজকে জানলাম সেটা। বলুন। আমাদের যারা ইলেকশন কমিশনে যায়, আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ছোট ভাই যারা যায় এখন ইলেকশন কমিশনে, তাদেরকে আমি নিশ্চয়ই এই বিষয়টা আমি বলবো। দাদা, আমি আপনার কাছে আমি আরো দুটা বিষয়ে আমি আপনার মতামত জানতে চাবো। সেই দুটা বিষয়ে যাওয়ার আগে আমি যৎকিঞ্চিত, আমাদের সবসময় অনেক কমেন্ট আসে, সেই কমেন্টগুলো আমরা কখনো নেই না। আমরা চেষ্টা করব দু একটা কমেন্ট ঝটপট একটু পড়ে নিতে। তারেক জিয়া ওয়াকারের কাছে মুচলেকা দিয়ে দেশে আসছে পাখি। আচ্ছা, যাই হোক, আমি সেনাপ্রধান নিয়ে মন্তব্য করতে চাই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, বাট নট নাও। বিএনপি জামাত অনেক অত্যাচারিত, অপমানিত হয়েছে, 17 বছর লেগেছে, জোর করে চাপিয়ে
দিবেন তো হিতে বিপরীত হবে। এটা ঠিক, কথাটা ঠিক যে আওয়ামী লীগ তো অনেক কিছু অন্যায় করেছে। আনিস আলমগীর ভাইয়ের মুক্ত করার জন্য কিছু বলেন। আপনারা জানেন যে আমাদের সাংবাদিক আনিস আলমগীর তিনি একটা মানে একেবারেই ফালতু একটা মামলার অভিযোগের মুখে তিনি জেলে আছেন গত কয়েকদিন ধরে। আনিস আলমগীর ভাইকে মুক্ত করার জন্য কিছু একটা করেন, সবাই বেশি লেখালেখি করেন। নৌকা নাই, ভোট নাই, শেখ হাসিনা সালাম নিন, ব্যালট বাক্সে লাথি দিন, নো ভোট নো ভোট, আওয়ামী লীগ যদি বাকশাল হয়ে ফিরে আসে, প্রশ্ন করছেন একজন মানুষের মধ্যে। কিন্তু এখনো একটা আওয়ামী লীগ নিয়ে পুরো বিষয়টা একজন কমেন্ট করেছেন, পূর্ণিয়া ছোট ভাই, শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে আসবে এটা মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমি আমি জানি না ওনার কিসে থেকে কি মনে হলো এখানে স্বাচ্ছন্দ্য আমাদের বিষয় নেই। দাদা, আমার জানার আগ্রহ আপনার কাছে, বাংলাদেশের জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব বলা হচ্ছে, কিন্তু আমার বিশ্লেষণ আমি আমার দর্শকদেরকে তুলে ধরেছি। আমার কাছে মনে হচ্ছে যে এখনো এটা সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে না, মানে এটা নির্বাচনটাকে একটা প্রতিদ্বন্দ্বিতার মোড়ক আনার জন্য এরকম হচ্ছে। তারপরেও বিভিন্ন আলাপ, বাংলাদেশে অনেকে বলছেন জামাত নির্দিষ্ট 162টা কেন্দ্র, এটা পত্রিকাও রিপোর্ট হয়েছে, ইন্ডিয়ান পত্রিকায় হয়েছে, সেটা বাংলাদেশি নিউজ এসেছে, জামাত 162টা আসনে টার্গেট করে নেমেছে, এগুলো তারা যে এনি হাউ জয় ছিনিয়ে আনবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে একটা রিয়েল কম্পিটিটিভ কম্পিটিশনের ইলেকশন হতে যাচ্ছে, এবং এই ইলেকশনটা এখনো কেন আপনি বলছেন যে ইলেকশন নিয়ে শঙ্কা আছে? দাদা মিউট হয়ে গেছে, দাদা মিউট। না, ইলেকশন নিয়ে কেন শঙ্কা আছে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন করুন। কেন মার্কিন দূতাবাস বললেন জঙ্গি আনাবে, মন্দির মসজিদ গির্জায় আক্রমণ হবে। এরপরে আমি যদি বলি যে নির্বাচন স্বাভাবিক হবে, সাধারণভাবে আমেরিকার দূতাবাস বলছে যাদের ভরসায় এই সরকার রয়েছে, প্রতিনিয়ত সকাল বিকাল ওঠা বসা করেন হয় তা বিএনপি অথবা জামায়াতের সঙ্গে, এবং ইউনূস তো তাদের পছন্দের লোক। ফলে তারা যদি এরকম আশঙ্কা প্রকাশ করে থাকেন তাহলে তো আরো বেশি চিন্তাজনক বিষয়, তাই না? তবে হ্যাঁ, আপনি যদি যেটা প্রতিদ্বন্দ্বিতার কথা বলেন, আমি মনে করি 71 সালের পরে এই প্রথম বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য জামায়াত ইসলামের কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে। এবারে ক্ষমতায় তারা না এলে আর কোনোদিনই আসতে পারবে, নাও আর নেভার। ফলে এই সুযোগটা জামায়াত ইসলাম কেন ছেড়ে দেবে, যেখানে ময়দানে আওয়ামী লীগ নেই। বিএনপি অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বী, অবশ্যই প্রধান বিরোধী, তাদের অনেক সমর্থক আছে, সব কথাই ঠিক। কিন্তু আমার কাছে মনে হয়েছে জামায়াত ইসলামী যে তত্ত্বটা বলা হয়, 7 থেকে 8-10% বেশি ভোট নেই, এইটা যেটা বলা হয়ে থাকে, আমাদের কাছে ফিডব্যাক যেটা, জামায়াত তার ইনফ্লুয়েন্স অনেক বাড়িয়েছে। ইনফ্লুয়েন্সটা মানুষের মধ্যে না হতে পারে, ইনফ্লুয়েন্সটা প্রশাসনে, যেখানে তারা ভোট প্রভাবিত করতে পারে। ফলে সেই কারণেই সহিংসতার কথাটা আসছে, সেই কারণে হিংসার ঘটনাটা আসছে। বিএনপির তো নর্মালি আসা উচিত, তাই না? সেটা নর্মালি আসা উচিত, কিন্তু হঠাৎ বিএনপির মধ্যে যে দোদুল্যমানতা আমরা দেখছি, তাতে বিএনপি কি কোনোভাবে নার্ভাস হয়েছে? একটু কি তারেক জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ, কেউ কেউ বলছেন আগের মতো অত স্পষ্ট নয়, আগের মতো অত বলিষ্ঠ নয়। তিনি যখন বুলেট প্রুফ বাস নিয়ে নেমে পড়েন রাস্তায়, সঙ্গে সঙ্গে কিন্তু জামায়াত ইসলামের আমির বাস নিয়ে নেমে পড়েন রাস্তায়। ফলে সমানে সমানে একটা টক্কর আছে, সেই টক্করটা বিএনপির প্রভাব আছে, সবই আছে। কিন্তু আমি আইডিয়ালি মনে নইলে আজকে মার্কিন রাষ্ট্রদূত বা সারাকু ব্রিটিশ হাই কমিশনার, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তিনি ভারতে এসে কেন জামায়াতের হয়ে ওকালতি করবেন? তিনি বলছেন এই জামায়াত হচ্ছে মডারেট ইসলামিক পার্টি, সেটা জঙ্গি পার্টি নয়। অথচ আমেরিকা বলছে জঙ্গি হানা হবে, তাহলে জামায়াত হামলা করবে না, মানে আরো কোনো বড় জঙ্গি গোষ্ঠী রয়েছে ওখানে। অন্যান্য ধরুন কিছু কিছু তো ভিডিও চলছে হিজবুত তাহির ভাইদের, যে তারা কি এটাকে এই সময় পশ্চিম রাষ্ট্র ঘটনা করতে চান, সেসব তার কতটা প্রভাব ঘটে পড়বে আমি জানি না, কিন্তু সেই শক্তিটা, সেই অংশটা তারা অবহেলা করছে। বাংলাদেশের নির্বাচনে ইতিমধ্যেই আওয়ামী লীগ নো নৌকা নো ভোট প্রচারে নেমে গেছেন, পুস্তিকা হ্যান্ডবিল বিলি করছেন, বহু জায়গায় গেছে, হ্যান্ডবিল যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে না, এটা ঠিকই, কিন্তু তারা প্রচারে নেমেছেন, এটা ঘটনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র, এমনকি তাদের নো ভোট নো নৌকা ভোট নামে বিভিন্ন মানে আধুনিক পপ
গানও প্রচার হচ্ছে, যেগুলো অনেকগুলো ভাষা খুব অশ্লীল নয়, সেগুলো প্রচারিত হচ্ছে ব্যাপকভাবে। অশ্লীল ভাষার কিছু গান চলছে আর কি। কিন্তু এটা বাংলাদেশের সংস্কৃতিতে এটা এসে গিয়েছিল যে দেশটা তোর বাপের নাকি বলে যে গান গাওয়া হয়েছিল, সেটা আদৌ সম্মানজনক কোনো লাইন ছিল না। ফলে আজকে যারা গান গাইছেন অসম্মানজনক, সেটা তারই পরিণতি, একটা পাল্টা জবাব। সব মিলিয়ে পরিস্থিতি আমার মনে হয় বাংলাদেশে উত্তপ্ত হচ্ছে। এবং এই কারণে আপনার যেটা প্রশ্ন, যে আমি এখনো মানে কিপিং মাই ফিঙ্গার ক্রসড, মানে যাকে বলা যায়, এখনো আমি নিশ্চিত নই। আমি অনেক সাংবাদিকদের, সিনিয়র সাংবাদিক, আমি যারা ওখানে বসে ঘোরাফেরা করে, ছোটখাটো নয়, সিনিয়র সাংবাদিক যারা একদা বিভিন্ন পশ্চিমা দেশে কাজ করেছেন, তাদের সঙ্গে কথা বলে জেনেছি তারা এখনো মনে করেন ভোট অনিশ্চিত।